বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি সপ্তম শ্রেণীর 1.2 এর এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি 1.1 এর যে অনুশীলনীটি আছে ওইটি নিয়ে আমি পূর্বে ভিডিও আপলোড করেছি। যে সকল শিক্ষার্থীরা আমরা 1.1 এর অধ্যায়টি দেখিনি, আমরা স্যারের ইউটিউব এবং ফেসবুক থেকে ওই ভিডিওগুলো দেখে আসতে পারি। আজকের 1.2 এর অধ্যায়টি ভালো পারার জন্য অবশ্যই তোমাদেরকে 1.1 এর অঙ্কগুলো অনেক ভালো জানতে হবে, কারণ এখানে বেসিক আলোচনা হচ্ছে 1.1 এ, আর 1.2 হচ্ছে ওই বেসিক আলোচনার ধারাবাহিক আলোচনা। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমরা আমাদের সপ্তম শ্রেণীর যে সাধারণ গণিত যে বইটা আছে বইটির 16 পেজ খুলে ফেলি আমরা। 16 পেজের মধ্যে এখানে আমাদের প্রায় 24টি প্রশ্ন দেওয়া আছে। আমি আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ 11, 12, 13 এবং 14 নম্বর যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। তাই সবাই মনোযোগ সহকারে যদি আমরা আজকের আলোচনাটাকে শুনি, তাহলে অবশ্যই আমাদের এই 11, 12, 13, 14 যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা নিজেরাই পারবো। তাহলে আজকের আলোচনা শুরু করি। একটু আমরা যদি বইয়ের দিকে তাকাই, বইয়ের 11 নম্বর প্রশ্নের মূল বিষয় হচ্ছে আমাদের প্রশ্ন করছে বর্গমূল নির্ণয় করো। এখানে প্রায় 6টি প্রশ্ন দেওয়া আছে। আমরা এখান থেকে 2টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর বাকি যেগুলো আছে এগুলো আমরা নিজেরা স্যারের দেখানো কৌশলে আমরা বাকিগুলো রপ্ত করে ফেলব। যেমন এখানে আমি যদি প্রথম যে প্রশ্নটা আছে, মানে প্রথমটা না করে আমি খ নম্বরটাই করতেছি। খ নম্বর যে প্রশ্নটি আছে আমি এটা নিয়ে আলোচনা করি, আর লাস্টে যে চ নম্বর প্রশ্নটি আছে এটা নিয়ে আলোচনা করব। তো খ নম্বর বলছে 2.25। আমাদের সংখ্যাটি হচ্ছে 2.25। এই সংখ্যাটির বর্গমূল বের করতে বলছে। তা আমরা 1.1 এ যখন বর্গমূল বের করেছিলাম তখন কিন্তু একটা বিষয় আলোচনা করেছিলাম যে আমাদেরকে মনে করো একটি সংখ্যা দেওয়া আছে, এমন একটি সংখ্যা দেওয়া আছে, আরেকটি সংখ্যা বাড়াতে পারি। তখন আমাদের একটা নিয়ম ছিল কি, প্রথমে হচ্ছে দাগ দেওয়া, এবং দাগগুলো দিতে হয় জোড়ায় জোড়ায় ডান পাশ থেকে বাম পাশ বরাবর। তখন আমরা কি করছিলাম, এই ডান পাশ থেকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে আমরা বাম পাশের দিকে এসেছিলাম। যদি বাম পাশে একটা হইতো তাহলে একটাই দিয়েছিলাম। ঠিক আছে কিনা? এখানেও ঠিক আমাদেরকে প্রথমেই আমাদের কি করতে হবে, এইভাবে জোড়ায় জোড়ায় তাদেরকে মার্ক করতে হবে, দাগ দিতে হবে। জোড়ায় জোড়ায় দাগ দেওয়ার জন্য আমরা এখানে 2টা বিষয় এখানে অনুসরণ করতে হবে। যেহেতু আমাদের সংখ্যাটি হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে এখানে আমাদের 2টা বিষয় মানতে হবে। একটা হচ্ছে দশমিকের পূর্বে যেগুলো আছে, আগে যে সংখ্যাগুলো আছে যেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলি, ওই সংখ্যাগুলোকে দিতে হবে ডান পাশ থেকে বাম পাশ বরাবর। আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে যেগুলো অংশ বিশেষ সংখ্যা, পূর্ণ সংখ্যা নয়, ওই সংখ্যাগুলোকে আমাদের দিতে হবে বাম থেকে ডান বরাবর। মানে আমি যদি বড় একটি সংখ্যা লিখি যে 2, 8, 7, 5, 4.389, বুঝতে পেরেছি? এভাবে মনে করো আমি একটি সংখ্যা লিখলাম। এখন দাগ দেওয়ার নিয়মটা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দাগ দেওয়াটা। দাগ দেওয়ার নিয়মটা হচ্ছে দশমিকের পূর্বে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ডান দিক থেকে বাম দিক বরাবর দিতে হবে, আর দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাদেরকে বাম দিক থেকে ডান দিক বরাবর যেতে হবে, এবং যদি শেষের দিকে কোনো একটি সংখ্যা একা হয় তাকে শূন্য দিতে হবে, শূন্য দিয়ে জোর বানাতে হবে। দেখো এই শূন্যটা কিন্তু ছিল না, এখন জোর বানানোর জন্য শূন্য দিচ্ছি। স্যার এখানে তাহলে শূন্য দিলেন না কেন? এখানে যদি শূন্য দেয়ও, 0, 2 মানে হচ্ছে 2। বুঝতে পেরেছি? আমাদের বামের শূন্যের কোনো মূল্য নেই, ঠিক একই রকম ভাবে ডানের শূন্যের কোনো কি নাই, মূল্য নেই যদি দশমিক সংখ্যাটা হয়। তাহলে এখানে স্যার মূল্য যেহেতু নাই দিলাম কেন? না, এখানে একা রেখে আমাদের এই দশমিকের পরের সংখ্যাটাকে একা রেখে আমরা এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বের করতে পারি না। এই জন্য আমাদেরকে শূন্য দিয়ে জোর বানাতে হবে। বুঝতে পেরেছি? এই জিনিসটা কিন্তু আগেই আমাদেরকে করে ফেলতে হবে। যদি আমরা না বুঝে থাকি তাহলে আমরা আবার একটু দেখি, আলোচনাটা শুনি, আশা করি তুমি পারবা। তো প্রথম কাজ হচ্ছে দাগ দেওয়া। আমরা প্রথম কি করব, দাগ দিয়ে দেবো। যে দশমিকের আগে যেহেতু আমাদের একটা সংখ্যা আছে তার উপরেই দাগ দিতে হবে, আর দশমিকের পরে 2টি আছে আমরা একটা জোর দিলাম। বুঝতে পেরেছি? দাগ দেওয়া কমপ্লিট। তারপর আমরা এভাবে একটা দাগ দিতে পারি। তো যেহেতু প্রথম দাগে 2, তাই 2কে করতে হবে। এখন 2 এর সমান অথবা 2 এর কাছাকাছি
কোন একটি পূর্ণবর্গ সংখ্যা আমাকে লিখতে হবে যাতে ছোট হয়, সমান অথবা ছোট কাছাকাছি। যেহেতু প্রথম দাগে 2 আছে, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে কি 2 এর সমান অথবা 2 এর কাছাকাছি কোন একটি পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে। বুঝতে পেরেছি? এটা কিন্তু একটু ব্যতিক্রম। এরপরের নিয়মটা কিন্তু একই নিয়ম, বারবার করতে হয়। তাহলে 2 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 1। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাটাকে বর্গ আকারে লেখা যায়। বুঝতে পেরেছি? দুটি সংখ্যার বর্গ আকারে লেখা যায়, এটাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তাহলে আমরা 1 লিখতে পারলাম। তাহলে আমরা কি করব এখন? লেখার পরে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়, নাকি? এই সে বিষয়টা। তাহলে এই যে 1, এই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কত? আমি যে এক যে একটা পূর্ণবর্গ সংখ্যা লিখছি, তার বর্গমূল কত? 1। তাহলে এই বর্গমূলটাকে এখানে লিখতে হবে। এই জায়গায় সকল বর্গমূল লিখতে হবে, আর এখানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে। বুঝতে পেরেছি আমরা? এই হচ্ছে মূল বিষয়, প্রথম বিষয়টা। এই জায়গাটা কিন্তু সকল অঙ্কের জন্য একই নিয়ম। তারপরের নিয়মগুলো হচ্ছে একই রকম, আমি যতই করি না কেন একটা নিয়মে বাকি সব কাজ করে যাব আমি। এরপরে আমরা বিয়োগ করার পরে আমাদের পরবর্তী যে জোড় সংখ্যাটা আছে তাকে লিখবো আমরা। কিন্তু শর্ত হচ্ছে যখন আমরা দশমিককে অতিক্রম করব, সাথে সাথে আমাদেরকে এখানে দশমিক দিতে হবে। যেহেতু আমার 2 ভাগ করা শেষ, এখন আমি 25 লিখতেছি, তো 25কে লেখা মানে দশমিক অতিক্রম করা, তাই দশমিক দিয়ে তারপর আমরা এই বাকি যে পরবর্তী যে জোড় সংখ্যাটা আছে এই জোড় সংখ্যাটা লিখে নিতে হবে। তা আমাদের কথা হলো 125। এখন আমাদের যে পরবর্তী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজটা, তা হচ্ছে এখানে যে সংখ্যাটি আছে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করে এখানে লিখতে হবে। যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি এখানে লিখতে হবে, এবং এই সংখ্যাটির ক্ষেত্রে কিন্তু দশমিকের কথা কিন্তু চিন্তা করা যাবে না। বুঝতে পেরেছি? মনে করো এরপর আমি 1.2 লিখেছি, আচ্ছা একটু পরে আলোচনা করব। তাহলে এখানে আছে কত? 1। তো 1-এর সাথে 2 গুণ করতে হবে। শুধু 1-এর সাথে না, যে কোনো সংখ্যা থাকুক তার সাথে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে কত হয়? 2। 2 একে 2। তাহলে সংখ্যাটা আমরা এখানে লিখবো, এই পাশে যাতে একটা জায়গা রাখবো যাতে আমরা অন্য কোনো সংখ্যা লিখতে পারি। বুঝতে পেরেছি আমরা? আমরা 2 লিখলাম। আমরা কিন্তু 1.1-এ এই কথাগুলো আবার বারবার রিপিট করেছি। এই জন্য বলেছিলাম 1.1 অধ্যায়ে দেখে আসলে এই অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে। তারপর আমি তোমাদের সুবিধার জন্য আবারও আলোচনা করতেছি, যাতে আমরা যে আমাদের যে 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 জায়গায় ভুল আছে ভুলটা যাতে আমরা সংশোধন করতে পারি। তাহলে এখানে এইটার ডাবল লেখার পর বা দ্বিগুণ লেখার পর পরবর্তী কাজ হচ্ছে এইটার পাশে এমন একটি সংখ্যা বসাতে হবে এই জায়গায়, যে সংখ্যাটি দ্বারা গুণ করলে সংখ্যাটি যাতে 125-এর কাছাকাছি বা সমান হয়। মানে 2, তার পাশে আমাকে এমন একটি সংখ্যা বসাতে হবে এবং এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এই ফরম্যাটটা একটু দেখার চেষ্টা করো। আমি এখানে খালি করে রাখছি, সংখ্যাটি কত আমরা জানি না। এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে এবং এখানেও বসাতে হবে, সেম সংখ্যাটা এখানে বসাতে হবে, বসিয়ে গুণ করে গুণফলটা যাতে আমার এখানে যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যার সমান অথবা কাছাকাছি ছোট সংখ্যা হতে হবে, বড় লেখা যাবে না। এই শর্তটা মানতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা যেহেতু আমরা নতুন এই অঙ্কগুলোর জন্য তাহলে আমরা ট্রাই করব, ঠিক আছে? অনেকগুলো সংখ্যা ট্রাই করব রাফ খাতায়। তা আমরা দেখি তো 1 দ্বারা হয় কিনা। 1 যদি বসে তাহলে এখানে 1 বসাতে হবে, গুণ করলে কত হয়? 1, 2 একে 2। আচ্ছা আমরা 21 পেলাম, দেখি আরো বড় সংখ্যা কাছাকাছি সংখ্যা পাই কিনা। তারপর আমরা 2 বসাই, 2 বসালে কত হয়? এখানে 2 বসাতে হবে, ঠিক আছে? যেহেতু আমি এখানে 2 বসাইছি তাহলে এখানে নিচেও 2 বসাতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4। দেখি আর বড় সংখ্যা হয় কিনা। আচ্ছা আমি একটু পাশে দেখাই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। সরি, তাহলে আমি এখানে 3 বসাই, 3 বসালে এখানেও 3 বসাতে হবে, গুণ করতে হবে। 3 3 9, 3 দুগুণে 6। তো আরও একটু বড় সংখ্যা বসাই, 4, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 4 দুগুণে 8, আর একে কত হয়? 9। আমি আরেকটা বড় সংখ্যা বসিয়ে দেখি, 5 বসালাম, সরি 2 হবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। যত বসাবো তত দিয়ে গুণ করতে হবে। তাই 5 5 25, হাতের 2, 5 দুগুণে 10, আর কত? 12। তাহলে এই যে দেখো আমি 2 দিয়ে গুণ করে 44 পেয়েছি, 3 বসিয়ে গুণ করে 69 পেয়েছি, 4 বসিয়ে গুণ করে 96 পেয়েছি, 5 বসিয়ে গুণ করে কত? 125 পেয়েছি। তা আমার সংখ্যাটা কত? 125। তাহলে কিন্তু আমরা 5-এর জন্য সঠিক। তাহলে আমরা এখানে 5 বসাবো, আর এখানে 5 বসাবো, আর এখানে লিখবো গুণফলটা। এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে এবং বিয়োগ করলে যা হবে আমরা তা লিখে দেবো। যেহেতু আমাদের বিয়োগফল 0, তাহলে আমাদের ভাগ করা কমপ্লিট, আমরা আমাদের বর্গমূল পেয়ে গেলাম। দেখো বুঝতে পারছো না? এটা হচ্ছে মূল বিষয়টা। তোমাকে এখানে ডাবল লেখার পর তার সাথে একটি সংখ্যা লিখতে হবে এবং ওই সংখ্যা দ্বারা গুণ করে তোমার এখানে যে সংখ্যা আছে তার সমান অথবা তার চেয়ে কাছাকাছি ছোট সংখ্যা হতে হবে।
এই টার্গেটে তোমাকে বাকি যত কাজ আছে, যতবার এরপরে আসবে ততবার এই কাজ করতে হবে। আমার সংখ্যাটা ছোট হোক বড় হোক, এভাবেই শেষ করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে দুইটা বিষয় আমি আবারও বলি। দাগ দেওয়া তো আমরা আলোচনা করার প্রয়োজন নাই। প্রথম যে একদম সর্বপ্রথম যে দাগের সংখ্যাগুলো থাকবে, ওই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, তার কাছাকাছি বা তার সমান পূর্ণবর্গ সংখ্যা লিখতে হবে, এটা ব্যতিক্রম। এটা লেখা হয়ে যাওয়ার পর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাটি আসবে তার দ্বিগুণ লিখতে হবে এখানে। আর এখানে কোন সংখ্যাটি প্রথমে লিখবো? আমি যে পূর্ণবর্গ সংখ্যা লিখছি তার বর্গমূলটা লিখবো এখানে, বর্গমূল। বুঝতে পেরেছি? যেমন 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল কত? 3। তাহলে এটা পূর্ণবর্গ, এটা হচ্ছে বর্গমূল। তাহলে আমরা এখানে পূর্ণবর্গ লিখবো আর এখানে বর্গমূল সংখ্যাটা লিখবো এই সংখ্যার। তাহলে এখানে লেখার পরে ওই লেখার দ্বিগুণটাকে এখানে লিখবো, তারপর বিয়োগ করে বিয়োগফল যা পাবো তার সাথে পরবর্তী দাগের সংখ্যাটা লিখবো। দশমিক যদি হয়, দশমিকের পরে গেলে দশমিক দিতে হবে, এই সে শর্ত। তারপরে আমাদের নতুন আরেকটা নিয়ম হচ্ছে, এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে এবং এই সংখ্যাটা গুণ করতে হবে যাতে সংখ্যাটি কি হয়, আমাদের গুণফলটা আমাদের এখানে যে সংখ্যাটি থাকবে তার সমান অথবা কাছাকাছি ছোট সংখ্যা হয়। এই হচ্ছে আমাদের বর্গমূলের বিষয়টা। তাহলে এই গেল আমাদের ক নাম্বার। এখন আমি যে সর্বশেষ যে অঙ্কটা আমাদের এই 11 নম্বরে, আমি এটা একটু তুলতেছি। এটা বুঝতে পারলে আর ওইটা যদি আলোচনাটা শুনি তাহলে ধারণাটা আমাদের আরো ক্লিয়ার হবে। আমাদের দেওয়া আছে 144.841225, 144.8412, তারপর হচ্ছে 25। এই হচ্ছে আমাদের একটি সংখ্যা। তো মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে দাগ দেওয়া, জোড়ায় জোড়ায় দাগ দেওয়া। দশমিকের আগে যেগুলো আছে, পূর্বে যেগুলো আছে, এগুলোকে হচ্ছে ডান দিক থেকে বাম দিক, আর দশমিক পরে যেগুলো আছে এগুলোকে বাম দিক থেকে ডান দিক, এই মনে রাখতে হবে। কিন্তু দাগ দিয়ে দিলাম, তারপর আমরা এইভাবে একটি দাগ দিয়ে দিলাম। তো প্রথমে কাকে করতে হবে? 1, যেহেতু প্রথম দাগে 1 আছে, 1 রে করতে হবে। তো 1-এর সমান অথবা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত? 1। তাহলে আমরা এখানে 1 লিখবো, আর তার বর্গমূল কত? 1। বুঝতে পেরেছি? আগের নিয়ম দেখো, এই দুইটা অঙ্কের সাথে কিন্তু তুমি একটু মিলিয়ে দেখবা, তাহলে তুমি তোমার সমস্যা এবং তোমার বুঝতে পারাটা তুমি ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা কি করব? এখানে বিয়োগ করলে তো 0, তো 0 লেখার প্রয়োজন নেই। আমরা পরবর্তী যে দাগটা আছে আমরা দাগের সংখ্যাগুলো লিখলাম। তারপর আমরা কি করব? এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ লিখবো এখানে। তো দ্বিগুণ লিখলে কত হয়? 2। ঠিক আছে কিনা? 2। এখন আমরা এই 2-এর সাথে একটি সংখ্যা বসিয়ে ওই সংখ্যাতে গুণ করে আমাদের এই সংখ্যার কাছাকাছি সংখ্যা বা সমান সংখ্যা লিখতে হবে। তো 2-এর সাথে যদি 1 বসাই, 1 দ্বারা গুণ করব, তাহলে 21 কে 21। 2-এর সাথে 2 বসিয়ে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। মিলে গেছে নাকি? তাহলে 2-এর জন্য মিলে গেল। তাহলে আমরা এখানে 2 বসাবো, এখানে 2 বসাবো, তারপর কত পেলাম গুণফল? 44। এই যে আমরা পরবর্তী এখানে আগের অঙ্কে এখানে যে কাজটা করেছি সেম কাজটা করেছি এবং এটাই বারবার করবো এখন আমরা। এটাই হচ্ছে মূল বিষয়টা। তারপরে আমরা 44 পেলাম। এখন আমরা 44-কে যদি এখানে বিয়োগ করি তাহলে আমাদের কত? 0 আসবে। 0 লেখার প্রয়োজন নাই, আমরা পরবর্তী যে দাগটা আছে দাগটা লিখে ফেলবো, 84। কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু দশমিককে অতিক্রম করেছি, তাহলে অবশ্যই এখানে দশমিক চিহ্নটি দিতে হবে। আমরা এর আগে এই পর্যন্ত করার সময় কিন্তু দশমিকের যাই নাই, অতিক্রম করি নাই, তাই আমি দেই নাই। যখনই দশমিকের অতিক্রম করা আমি 84 লিখেছি, সাথে সাথে দশমিক দিয়ে তারপর 84 সংখ্যাটা লিখতে হবে। তারপর আমরা কি করব? এভাবে দাগ দিয়ে আমরা এই যে সংখ্যাটি আছে তার ডাবল সংখ্যা লিখবো। তাই 12-এর দ্বিগুণ মানে কত? 24। ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখো, এখানে যদি আমাকে তো একটা সংখ্যা বসাতে হবে, নিয়ম তো এটা। এখানে যদি একটা সংখ্যা বসাই তাহলে এখানে অঙ্ক সংখ্যা কয়টি হবে? 3টি না? দেখো, প্রথম থেকে আমাদের 24 আছে, আমরা যদি 1 বসাই ন্যূনতম, তাহলে আমাদের অঙ্ক সংখ্যা কয়টি হয়ে গেল? এখানে 3টি সংখ্যা হয়ে গেল না? তা আমরা তো সাধারণ ভাগের নিয়ম থেকে এটা জানি, যাকে দিয়ে ভাগ করি আমরা তার অঙ্ক সংখ্যা আর যাকে ভাগ করব তার অঙ্ক সংখ্যা অবশ্যই সমান হতে হবে এবং সে বড় হতে হবে। যাকে ভাগ করব সে বড় হতে হবে, প্লাস অঙ্ক সংখ্যাগুলো কি হতে হবে? সমান হতে হবে। তো যেহেতু এটা 3 অঙ্ক বিশিষ্ট হবে, তাহলে এটাও 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে। বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা কি এই অবস্থায় রেখে কি তাকে ভাগ করতে পারবো? হ্যাঁ, আমরা একটা বিষয় মনে রাখবো, যদি আমরা এখানে 24 সাথে এই 24 সাথে যদি 0 বসাতাম, তো 0 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের সংখ্যাটা কত আসে? 0 আসে কিনা? আমাদের শর্ত তো এই সংখ্যাটা ভাগ করলে এমন সংখ্যা বসে গুণ করব, গুণফলটা যাতে আমাদের এই সংখ্যার ছোট হয় বা সমান হয়, এটা কিন্তু টার্গেট আমাদের। তাহলে এখানে আমরা 1 বসালে কিন্তু বড় হয়ে যাচ্ছে, 84-র চেয়ে বড় হয়ে যাবে। কিন্তু 0 যদি বসাই, 0 দ্বারা গুণ করলে কিন্তু 0ই হবে।
তাহলে কিন্তু এটা কিন্তু 84-র চেয়ে ছোট হবে। বুঝতে পেরেছি কিনা? তাই আমরা কি করব, এখানে শূন্য বসিয়ে এখানে শূন্য বসাবো, আর গুণফল কত পাবো? 0 0। স্যার তিনটা, দুইটা দিলে যে কথা, একটা দিলে এক কথা। 100টা শূন্য মানে একটা শূন্য দিয়ে দিলাম। এখন আমরা বিয়োগ করি, বিয়োগ করলে তো 84 হবে। বুঝতে পেরেছি স্যার? তাহলে কি হলো স্যার? না, মনে রাখতে হবে, তুমি যাকে নামাবা, নতুন কোনো সংখ্যাকে যদি তুমি নামাও, তাকে অবশ্যই তুমি এভাবে একবার তাকে এই ভাগ প্রক্রিয়া বা গুণ প্রক্রিয়া তাকে কাজটা করে নিতে হবে, তাকে প্রক্রিয়া ফেলতে হবে। প্রক্রিয়া ফেলার পরে তুমি যে বিয়োগ ফলটা পাচ্ছ, তার সাথে তুমি আরেকটা সংখ্যা নামাবা। এই বিষয়টা মনে মনে রাখতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা 84-কে দেখলাম, তার ছোট সংখ্যা 0 0 পেলাম, তারপরে এখান থেকে বিয়োগ করলে 84 পেলাম। এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল। তারপরে আমরা তার পাশে যে সংখ্যাটা আছে তাকে আমরা টেনে নামাবো, এই মানে নামালাম। এখন আমরা কি করব, আবার এভাবে দাগ দিয়ে আমরা এখানে যে সংখ্যাটি আছে তার দ্বিগুণ লিখবো। তাহলে এখানে সংখ্যাটি কত? 12.0। তুমি দশমিক বাদ দিয়ে কিন্তু হিসাব করতে হবে। তাহলে দশমিক বাদ দিলে কত? 120। দশমিক নিয়ে কিন্তু চিন্তা করতে পারবো না। তো 120, 120কে যদি দ্বিগুণ করি কত হবে? 240। দ্বিগুণ করতে হয় এখানে। এখানে একটি সংখ্যা বসাতে হবে যাতে কি 8412 সমান অথবা ছোট সংখ্যা হয়, কাছাকাছি ছোট সংখ্যা। একটু ট্রাই করে দেখি 240-এর সাথে কোন সংখ্যা বসানো যায়। 240-এর সাথে যদি আমরা 1 বসাই তাহলে হবে কত? 1042। 240-এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে হবে 4084। 240-এর সাথে যদি আমরা 3 বসাই তাহলে হবে 902। 3 4 12 দিয়ে হাতের 1, 3 2 6 7। বুঝতে পেরেছি? 240-এর সাথে যদি আমরা 4 বসাই তাহলে কত হবে? 4 4 16, 400 আর 1 1, 4 4 16 6 হাতের 1, 4 2 8 কত? 9। দেখো আমি 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, 4 বসালাম। তাহলে এখানে আমাদের সংখ্যাটা 8412 সংখ্যার চেয়ে ছোট হতে হবে বা সমান সমান হতে হবে। তাহলে এটা তো অনেক ছোট, এটা আরো ছোট, এটা ছোট, আর এটা কিন্তু বড়, এটা 9000 হয়ে গেছে। তাহলে এটা কিন্তু সঠিক হবে না। তো 4-এর জন্য সঠিক না, তাহলে কতর জন্য সঠিক? 3-এর জন্য সঠিক। তাহলে আমরা এখানে কত বসাতে পারি? 3। তাহলে এখানে আমরা কি বসাবো? 3 বসাবো। তাহলে 3 বসিয়ে 3 দিয়ে গুণ করলে কত হয়? 7209। তো 7209। বুঝতে পেরেছি? তারপরে আমরা কি করব? এখানে বিয়োগ করব। এখানে 12 থেকে 9 গেলে কত? 3 হাতের 1, 1 থেকে 1 গেলে 0, 4 থেকে 2 গেলে কত? 2, 8 থেকে 7 গেলে কত? 1। এই বিয়োগ করে ফেললাম। অবশ্যই খেয়াল করে দেখো, এই যে সংখ্যা, এই সংখ্যার মধ্যে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এটা ছোট, এটা হচ্ছে বড়। ওই ভাগের নিয়মের বিষয়টা আমি যেটা বলছিলাম। অবশ্যই তুমি ভাগ করার পরে যে বিয়োগফলটা হবে সে কিন্তু অবশ্যই কি হবে? তোমার যাকে দিয়ে তুমি ভাগ করতেছো তার চেয়ে কি হবে? ছোট হবে। এই সে মূল বিষয়টা আমাদের। তা আমরা ছোট সংখ্যা পেলাম। তারপর আমরা আরেকটি সংখ্যা বাকি আছে, এই দাগ দিয়ে রাখবা। এই যে আরেকটি সংখ্যা বাকি আছে 25, আমরা 25কে লিখে দিলাম এবং আমরা আবার এইভাবে একটা দাগ দিলাম। এখন এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ লিখবো। তো দ্বিগুণ লিখলে কত হয়? একটু দূরে লিখতে হবে, 6042, 2406 এই সংখ্যাটি পেলাম। তার সাথে এখন একটি সংখ্যা বসিয়ে আবার গুণ করতে হবে এবং দেখতে হবে গুণফলটা যাতে 1,20,325 সমান অথবা কাছাকাছি সংখ্যা হয়। তাহলে আমরা দেখি কত বসাতে পারি। আমরা যেহেতু সংখ্যাটা অনেক বড়, তা আমরা 5 বসিয়ে দেখি। আচ্ছা 4 বসিয়ে দেখি। 4, 4 4 16, 4 6 24 আর 1 কত? 25, 4 0 0 আর 1 2 যোগ করলে কত হয়? 2, 4 4 16, 4 2 8 9। আমরা 5 বসিয়ে দেখি। 5 বসালে আমরা কি হয়? পাই 5 5 25, 5 6 30 আর 2 কত? 32, 5 0 0 আর 3 যোগ করলে 3, 5 4 5 20, হাতের 2, 5 2 10 11 12। এই যে দেখো মিলে গেল 1,20,325। কতর জন্য? 5-এর জন্য। অবশ্যই মিলে যাবে বা কাছাকাছি সংখ্যা তুমি পাবা। তাহলে এখানে কতর জন্য? 5-এর জন্য। এখানে 5 দিলাম, আমরা এখানে 5 দিলাম। তাহলে সংখ্যাটা কত পেলাম? 1,20,325। 1,20,325। এবং যেহেতু দুইটা সংখ্যা সমান ইকুয়াল, তাহলে তাদের বিয়োগফল কি হবে? 0 হবে। এবং আমাদের কিন্তু আর কোনো সংখ্যা বাকি নেই। তাহলে আমাদের বর্গমূল কত? এই যে 144.8412225 এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে 12.035। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছি। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 11 নং প্রশ্নের অঙ্কগুলো করার কৌশল। তাহলে আমরা বাকি যে প্রশ্নগুলো আছে আমরা নিজ দায়িত্বে করে নেব। এখানে আরও কিন্তু 4টি প্রশ্ন বাকি আছে, ক নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার আর উম নাম্বার।
আমরা এগুলো বাসায় এই নিয়মে প্র্যাকটিস করব। তারপরে 12 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। 12 নম্বর প্রশ্ন বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। মানে সেম প্রসেস, একই রকম, কিন্তু আমাদের দশমিকের পরে কয় ঘর থাকতে হবে? 2 ঘর থাকতে হবে। এটা হচ্ছে বিষয়টা। যেমন এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। 7, প্রথম প্রশ্নে 7 দেওয়া আছে, দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে 23.24, আর তৃতীয় প্রশ্ন দেওয়া আছে 0.036। তাহলে আমরা প্রথমটা এবং শেষটা করে দেখি। প্রথমটা হচ্ছে 7, আমরা 7কে করে দেখি। আমাদের 12 নম্বরের ক দিছে 7, আর আমরা করব ঘ নাম্বার। ঘ নাম্বারটা বলছে 0.036, 0.036। এই দুইটা প্রশ্ন দেখি আমরা। প্রথমটা যদি করি আমরা 7, যেহেতু একটি সংখ্যা তাহলে তো দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, এভাবে তাকে লিখব। তো তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 4 আছে। 1-এর পরে 4, 4-এর পরে কত? 9। এগুলো কিন্তু মুস্ত রাখতে হবে। তাহলে 4, আমরা 4 লিখব। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি, তার বর্গমূল কত? 4-এর বর্গমূল কত? 2 লিখে নিলাম। তারপর বিয়োগ করে নিই, বিয়োগ করলে কত পাই? 3 পাই, নাকি? এখন আমরা তার দ্বিগুণ এখানে লিখলে কত লিখবো? আমরা 4 লিখবো। এখন তো আমাদের এখানে আর কোনো সংখ্যা নেই। আমরা তো জানি যে প্রথমে এভাবে আমরা লেখার পর যে বিয়োগফলটা পাবো তার সাথে তার পাশের সংখ্যাটা লিখতে হয়, কিন্তু এখানে কি কোনো সংখ্যা আছে? নাই। তো সাধারণ ভাগের ক্ষেত্রে যখন আমরা এই সংখ্যা ছিল না, তখন তাকে ভাগ করার জন্য আমরা কি করতাম? দশমিক দিয়ে একটা শূন্য দিতাম। ঠিক এখানেও একই নিয়ম। যখন তোমার কোনো সংখ্যা থাকবে না, ঠিক আছে, মানে পাশে আর কোনো সংখ্যা নাই যে তুমি নিচে নামাতে পারো, তখন তুমি যদি ভাগ প্রক্রিয়া চালিয়ে যেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? দশমিক দিয়ে 2টা শূন্য দিতে হবে। এটা হচ্ছে একটু ব্যতিক্রম। আমাদের সাধারণ ভাগে ছিল একটি শূন্য, আর বর্গমূল বের করার জন্য বর্গমূলের যে ভাগ প্রক্রিয়াটা আছে, এখানে কয়টা শূন্য দিতে হবে? 2টি শূন্য দিতে হবে। এটা মনে রাখতে হবে। একটা দশমিকের জন্য 2টি শূন্য সব সময় দেওয়া যাবে, প্রত্যেকটা বার দিতে পারবা। এই সে নিয়মটা আমাদের। তাহলে আমরা এখন কি করব? এই 4-এর সাথে একটি সংখ্যা বসাবো, যাতে দেখব গুণ করে যাতে 300-র আশেপাশে হয়। তো 4-এর সাথে যদি আমরা একটু বড় সংখ্যা নিই 7, তাহলে কত হয় দেখো? 7 7 49, 9 হাতের কত? 4, 4 7 28, আর 2-এ কত হয়? 32। অনেক বড় হয়ে গেছে। তো ঠিক 6 দিয়ে দেখি আমরা। 6 নিলে কত হয়? 6 6 36, আর 4 6 24, আর 3-এ কত? 27। তাহলে দেখো 7 নিলে হয় 300-র চেয়ে বড়, আর 6 নিলে হয় 300-র চেয়ে ছোট। তাহলে আমাদের 6 নিতে হবে। তো আমরা এখানে 6 লিখতে পারি, আর এখানে 6 লিখবো। আর গুণফল হচ্ছে 276, গুণফল 276। এই লিখে নিলাম। বুঝতে পেরেছি? তারপর বিয়োগ করে ফেলি আমরা। এখানে 4, আর হাতে রেখে 8, কত হবে? 2, হাতে রেখে 3 মিলে যাবে। তারপর আমরা কি করব? এইটার ডাবল লিখবো আমরা। তো এইটার ডাবল লিখলে কত হয়? 6 2 12, 2 2 4, আর একে কত হয়? 5, 52। তো যেহেতু এটা বিয়োগ ফল, তার সাথে তো একটা নতুন সংখ্যা লিখতে হবে। যেহেতু আমাদের সংখ্যা নাই, তাহলে কি করতে হবে? ওই দশমিকের জন্য আমরা প্রত্যেকবার, আমি কিন্তু বলছি প্রত্যেকবার 2টি শূন্য তুমি লিখতে পারবা। তাহলে আমরা আরো 2টি শূন্য লিখতে পারি এখানে। সাধারণ ভাগের নিয়ম হচ্ছে একটা শূন্য, আর বর্গমূল ভাগের প্রক্রিয়া হচ্ছে 2টি শূন্য লিখলাম। এখন 52-র সাথে একটি সংখ্যা বসিয়ে দেখতে হবে গুণফল 2400-র কাছাকাছি হয় কিনা, বা 2400 হয় কিনা। তাই 52-র সাথে যদি আমরা কত বসাতে পারি? 5 বসাতে পারি। 5 বসালে কত হয় দেখি। তো 5 5 25, 5 2 10, আর 2 কত? 12, 5 5 25, আর একে কত হয়? 26। তাহলে অনেক বড় সংখ্যা হয়ে গেছে। এটা 2400, এটা হচ্ছে 2600। তো আমরা 5 52-র সাথে 4 বসাতে পারি। 4 বসে দেখি কত হয়। 4 বসালে হয় 4 4 16, 4 2 8, 1 9, 4 5 কত? 20। তাহলে 5 বসালে হয় 2625, আর 4 বসালে হয় 2096। তাহলে বেশি তো লেখা যাবে না, তাহলে ছোটটা লিখতে হবে। তাই ছোট হয় 4-এর জন্য। আমরা এখানে 4 লিখবো, এখানে 4 লিখবো। কত পেলাম? 2096। এখন আমরা বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে এখানে হয় 4, হাতে রেখে 10, 10 থেকে 10 গেলে কত? 0, হাতে রেখে এখানে 0 হয় 1, আর 4 থেকে 1 গেলে কত হয়? 3। এই আমরা কাজগুলো ক্যালকুলেটর করতে পারি, বিয়োগের কাজগুলো। তাহলে আমাদের অঙ্ক কিন্তু শেষ। কেন শেষ? কারণ আমাদের স্পষ্ট করে প্রশ্নে বলা আছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো। একটু তুমি তাকিয়ে দেখো, তোমার এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? 2টা সংখ্যা। তাহলে আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল বের হয়ে গেছে। তাহলে আমাদের বর্গমূল হবে, সুতরাং
সুতরাং বর্গমূল 2.64 এবং এটাই উত্তর। বুঝতে পেরেছি? এখন একটু খেয়াল করি ঘ নাম্বারটা, তাহলে ধারণাটা আরো ক্লিয়ার হবে। ঠিক একই রকম ভাবে আমরা তুলে ফেলি 0.036। তাহলে যেহেতু আমাদের এখানে একটা আছে, আমরা একটা দিতে পারি, আর এখানে বাম পাশ থেকে দিলে এই, আর এটার সাথে মিলানোর জন্য আরেকটা শূন্য দিতে পারি, জোর মিলানোর জন্য। আমরা কিন্তু পূর্বের অঙ্কেই এই আলোচনা করেছি। তারপর আমরা দাগ দিয়ে শূন্যকে যদি করি, তাহলে তো শূন্যর জন্য পূর্ণবর্গ সংখ্যা তো আমরা 1 লিখতে পারবো না, বড় হয়ে যাবে, তাই শূন্য লিখতে পারি। তো শূন্য, তাহলে এখানে শূন্য, তারপরে এটা 0 হবে, লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এই সংখ্যাটাকে নিচে নামাবো। নামালে দেখো, যেহেতু আমরা দশমিকের পরে দিছি, তাহলে দশমিকের এখানে দশমিক দিতে হবে। আর 0 দ্বিগুণ তো 0, লেখার প্রয়োজন নেই। তাহলে এই 3-এর আশেপাশে বর্গমূল সংখ্যাটা কত? বুঝতে পেরেছি কিনা? যেহেতু আমরা এখানে কোনো সংখ্যা পাই না, শূন্য, তো শূন্য তো আমরা লেখলেও মনে করো শূন্য লিখলাম এখানে, তাহলে তার পাশে তো একটা সংখ্যা লিখতে হবে। এই যে 0, 1 লিখলে 1 দ্বারা গুণ করতে হবে। তো 1 × 1 1 0 0, 1 পেলাম। শূন্যর সাথে যদি 2 লিখি, 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 4, 2 0 0। তাহলে আমরা এই 3-এর সাথে কাকে লিখতে পারি? এটা লিখতে পারি, 1 লিখতে পারি, কারণ 4 তো লেখা যাবে না বড়। তাহলে আমরা এখানে 1 লিখে আমরা কত লিখতে পারি? 0 1। আমি এই নিয়মে অঙ্কটা করতেছি, শূন্য দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু বারবার বলতেছি। তারপরও স্যার আমরা যদি নিয়ম মেনে চলি, শূন্য দাও, কোনো প্রবলেম নাই, অঙ্ক হবে। তারপর আমরা এখানে 3 থেকে 2 বিয়োগ করলে, 1 বিয়োগ করলে কত হয়? 2 লিখলাম। তারপর পরবর্তী যে সংখ্যাটি আছে তাকে আমরা নামালাম, এবং আমরা এখানে কি করলাম? এই সংখ্যার দ্বিগুণ লিখলে কত হয়? 2। আমি কিন্তু আগের অঙ্কে বলেছিলাম, আমরা যখন দ্বিগুণ করব তখন কিন্তু দশমিক হিসাব করব না, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটি ধরবো। তো দশমিক বাদ দিলে কত? 0 1। তো 0 1 মানে 1, 1 রে দ্বিগুণ করলে কত হয়? 2 হয়। বুঝতে পেরেছি? তারপরে এখন 2-এর সাথে আমাদের কোনো সংখ্যা বসিয়ে আমাদের দেখতে হবে সংখ্যাটি যাতে 260-এর কাছাকাছি বা সমান হয়। তো 2-এর সাথে আমরা কত বসাতে পারি? যেহেতু সংখ্যাটা অনেক বড়, তো আমরা 9 বসাই। তো 9 বসালে কত হয়? 9 নং 81-র 1 হাতের কত? 8। 9 দুগুণে 18, 18 আর 8 যোগ করলে কত হয়? 26। 261 হয়ে গেছে, বড় হয়ে গেছে। তাহলে ছোট সংখ্যা নিতে হবে 8, তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছি? 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, 16 আর 6 কত হয়? 22। কত? 224। কতর জন্য? 8-এর জন্য। 9-এর জন্য 261 বড়, আর 8-এর জন্য 224, তাহলে 8 লিখতে হবে। 8 8 কত পাই আমরা? 224। বিয়োগ করি আমরা 6 হাতে রেখে 3, 6 থেকে 3 গেলে কত? 3। আচ্ছা বলো তো, তোমরা একটু এদিকে তাকাও তো, এখানে কয় ঘর? দশমিকের পরে 2 ঘর। তা আমাদের প্রশ্ন বলছে 2 ঘর পর্যন্ত, 2 দশমিক পর্যন্ত। এই তো অঙ্ক হয়ে গেল। তো এটাই উত্তর। সুতরাং বর্গমূল 99 বর্গমূল 0.18, এটি উত্তর। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের যে 13 নং যে প্রশ্ন আছে, 13 নং প্রশ্নে চলে যাই। দেখো 13 নং প্রশ্নে কি বলছে আমাদের? 13 নং প্রশ্নে বলছে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। ভগ্নাংশের বর্গমূল। এতক্ষণ কিন্তু আমরা পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যার বর্গমূল বের করা আমরা শিখেছি। এখন দেখব ভগ্নাংশের বর্গমূল কিভাবে করতে হয়। ভগ্নাংশ মানে হচ্ছে হর লব দ্বারা উপর নিচে যেটা লেখা হয়। যেমন আমাদের 13 নম্বরে কিন্তু এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমরা 2টি করার চেষ্টা করি। ঠিক আছে, 13 নং। তাহলে আমরা কোনটা করতে পারি? খ নাম্বার আর গ নাম্বার করি। ঠিক আছে, খ নাম্বারে কি বলছে? বলছে 121 ভাগের 49, 121 ভাগের 49। আর ঘ নাম্বারে বলছে 32 সমস্ত 324 ভাগের 241। এই 2টি প্রশ্ন আমরা আলোচনা করব। আর বাকি যে 2টি প্রশ্ন তোমরা চেষ্টা করে নেবে বাসায়। এগুলো ভগ্নাংশ, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই ভগ্নাংশের বর্গমূল বের করতে বলছে। তো ভগ্নাংশের বর্গমূল যে বের করতে বলে, এটা কিন্তু সহজ প্রক্রিয়া। আমাদের আগেরগুলোর চেয়ে এটা সহজ, এবং তোমরা সবাই পারবা ইনশাআল্লাহ। এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করতে পারি? আমরা প্রথমে লিখব 49 আর 121 এর বর্গমূল। বর্গমূল তা আমরা 1.1-এর অধ্যায়টা আলোচনা করার সময় কিন্তু বলছিলাম বর্গমূলের একটা চিহ্ন আছে। ঠিক আছে, এই যে বর্গমূলের চিহ্ন আছে, এটা মনে আছে কিনা? এভাবে দেওয়া।
তাহলে আমরা এই চিহ্নটা দিয়ে আমরা এখন লিখব যে সংখ্যাটি, যে ভগ্নাংশের কথা বলছে তার উপর আমরা এই চিহ্নটি দেব, বড় করে দেব সবার উপর যাতে পড়ে। আমরা এই দিলাম। এখন এই চিহ্ন মানে কিন্তু বলতেছে বর্গমূল করো। এটা হচ্ছে আমরা কথাই লিখলাম আর এখানে চিহ্ন দ্বারা লিখলাম, পার্থক্য শুধু এতটুকুই, কিন্তু কাজ কিন্তু একই কাজ। এখন বিষয়টা হচ্ছে কি, তোমরা খুব সহজেই জিনিসটা পারবা কিভাবে, দেখো এই রুট চিহ্নটাকে তুমি উপর দিতে পারবা, নিচেও দিতে পারবা। ডাইরেক্ট করা যায়, আমি বলবো তোমরা একটু ডাইরেক্ট না করে একটু ইনডাইরেক্টলি করবা। তো এই রুটটাকে উপরের সংখ্যার উপর দিয়ে দাও, আবার এই রুটটাকে নিচের সংখ্যার উপর দিয়ে দাও, আলাদাভাবে। প্রথমে সবার উপর দিবা, তারপর আলাদাভাবে দিবা। এখন তোমরা যদি তোমাদের ক্যালকুলেটর হাতে নাও, তাহলে দেখবা তোমরা খুব সহজেই তার মানটা বের করতে পারবা। এই যে ক্যালকুলেটরের মধ্যে দেখবা যে এই রুট চিহ্নটা কিন্তু আছে। নর্মাল ক্যালকুলেটর যদি হয় এখানেও থাকবে, রুট চিহ্নটা আছে, ঠিক আছে। এখন তোমরা কি করবা, এই রুট চিহ্নটা দিয়ে কাজ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা প্রথম কি করব, যদি তোমার একদম সাধারণ ক্যালকুলেটর হয়, একদম সাধারণ ক্যালকুলেটর, সায়েন্টিফিক না হয়, তাহলে তুমি প্রথমে 49 লিখবা, তারপরে রুটে ক্লিক করবা, রুটের যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করবা। হ্যাঁ, বর্গমূল চিহ্নতে ক্লিক করবা যদি একদম সাধারণ ক্যালকুলেটর হয়। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি হয়, তাহলে প্রথমে তুমি রুট চিহ্নটাতে ক্লিক করতে হবে, তারপর সংখ্যাটা লিখতে হবে। দুইটা কিন্তু দুই রকম। সাধারণ ক্যালকুলেটর হচ্ছে সংখ্যাটা আগে লেখা, তারপর রুট চিহ্নতে ক্লিক করা। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর হচ্ছে রুটটাকে ক্লিক করা, তারপর সাধারণ মানে সংখ্যাটাকে লেখা। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে পাবো 7, আর এখানে অ্যাপ্লাই করলে পাবো কত, 11। এবং এটাই হচ্ছে উত্তর। আগের যে সহজ না, অনেক সহজ কিন্তু, ঠিক আছে। এইগুলো আমাদের এই এত এর বর্গমূলের বিষয়টা। স্যার এখন একটা বিষয় আছে, মিলে গেলে তো খুব ভালো, না মিলে গেলে কি করবো স্যার? যদি দেখো পূর্ণ সংখ্যা আসতেছে, ঠিক আছে, তাহলে তো খুব ভালো। নিচেরটা, আমি কিন্তু নিচেরটার কথা বলতেছি। নিচের সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা না আসে, যদি দশমিক সংখ্যা আসে, তাহলে কিন্তু আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে। কেমন? মনে করো আমাকে আচ্ছা, এটা আমাদের পরবর্তী 14 নম্বরে আছে, আমরা এটা দেখব। যদি পূর্ণ সংখ্যা না আসে কি করতে হয় আমরা 14 নম্বর দেখে নেব। তাহলে এই গেল এটা। এখন আমরা ঘ নাম্বারটা করি। দেখো ঘ নাম্বার কি বলছে। ঘ নাম্বার বলছে 32 সমস্ত 324 ভাগের 241। তাহলে আমরা এটাকে রুট দিতে পারি। আমরা লিখব 32 সমস্ত 324 ভাগের 241। তা আমরা জানি এই অঙ্কগুলো করার সময় সমস্ত আকারে যে সকল অঙ্ক থাকে তাদেরকে সমস্ত ভেঙে লিখতে হয়। তো সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে এই যে মধ্যে যে সংখ্যাটি আছে আর নিচের যে সংখ্যাটি আছে দুইটা কি করা, গুণ করা। আমরা গুণ করে নেই। আমাদের মধ্যে সংখ্যাটি হচ্ছে 32 আর আমাদের নিচের সংখ্যাটি হচ্ছে 324। গুণ করলে কত হয়? 10,368। তার সাথে উপরের সংখ্যাটি কি করা, যোগ করা। তো যোগ 241 কত হলো? 10,609। 10,609। তাহলে এই সংখ্যাটাকে আমাদের উপরে লিখতে হবে 10,609, আর নিচের সংখ্যাটি যা আছে তাই থাকবে। এটা কিন্তু আমাদের সমস্ত ব্যাঙে লেখা। আমি আশা করি আমার শিক্ষার্থীরা পারে। তো যারা পারে না আমি আবার একটু তাদের জন্য একটু আলোচনা করি। এই মধ্যের সংখ্যার সাথে তুমি নিচের সংখ্যাটা গুণ করবা। গুণ করার পর উপরের সংখ্যা যাই থাকবে তাকে যোগ করবা। যে রেজাল্টটা পাবা এটাকে উপরে লিখবা, আর নিচে যা আছে সে নিচেই থাকবে। বুঝতে পেরেছি? এই কথাটা মনে রাখতে হবে। কখনোই কোনো অঙ্ক এই অবস্থায় রেখে তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে না। তাকে সমস্ত আকারে ভেঙে লিখতে হবে, মানে এটাকে বাদ দিয়ে লিখতে হবে। সহজ কথায় যেটা বলি, বাদ দেওয়ার সিস্টেম হচ্ছে এটা। তো এখন আমরা ওই আগের মতন রুট দুইটাকে আমরা উপরে নিচে দিয়ে দিই আলাদাভাবে। উপরে দিয়ে দিলাম 10,609, আর নিচে দিলে হয় কত, 324। এখন আমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারি। আমরা যদি ক্যালকুলেটর সাহায্য নেই তাহলে রুট 10,609 কত আসে? 103। ঠিক আছে, 103। আর 324কে যদি করি আমরা 324, তাহলে কত আসে? 18। তাহলে আমরা লিখতে পারি 18। দেখো এখানে কিন্তু তোমাকে ওই রাফ খাতায় দেখানোর দরকার নাই, পাশে দেখাতে হবে না, তুমি এভাবে দেখাই দিবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বিষয়টা, এই অঙ্কের বিষয়টা এইভাবে। আর যখন তোমাকে পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যার বর্গমূল বের করতে বলবে তখন তোমাকে অবশ্যই হাতে কলমে দেখাতে হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা এখানে কত পেলাম? 18 ভাগের 103। তো যেহেতু এটা একটা
অপকৃত ভগ্নাংশ, তাহলে তাকে অবশ্যই আমরা কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে লিখতে হবে। তো মিশ্র ভগ্নাংশে লেখার নিয়ম কি, 18 দ্বারা আমরা ভাগ করব 103কে, ওই নর্মাল ভাগ। তো ভাগ করলে কত আসে, যেহেতু এখানে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে প্রথম থেকে ভাগ করা যায় কিনা, তাই 18 দ্বারা কিন্তু 10কে ভাগ করা যায় না, তাই আমরা কাকে ভাগ করতে হবে, 103কে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 103কে যদি ভাগ করি তাহলে আমরা কত দেখি, আমরা 5 দিয়ে গুণ করলে 5 শূন্য 5 8 40, 5 থেকে 5 কত 9, 90 নাকি। হ্যাঁ, আমরা যদি 6 দেই তাহলে 6 8 কত 48, 6 একে 6 10, 108। এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব, 5 দিয়ে দেখব, 5 দিয়ে গুণ করলে কি হয় 90, তাহলে এখানে বিয়োগ করলে 3, আর এখানে কত হচ্ছে 10 1 13। তাহলে আমরা কি লিখতে পারি, এই যে এটাকে লিখবো আমরা মধ্যে 5 সমস্ত, আর যাকে দিয়ে ভাগ করছে কত দ্বারা 18 দ্বারা, তাহলে 18টা হচ্ছে নিচে, আর বাক্সের যেটা তাকে আমরা উপরে লিখবো। বুঝতে পেরেছি? এই তাহলে আমাদের বর্গমূল হচ্ছে 5 সমস্ত 18 ভাগের 13। বুঝতে পেরেছি? এই এখন আমরা 14 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করি। 14 নং প্রশ্ন বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। 14 নং প্রশ্নে আমাদের দেওয়া আছে কি, কয়টা অঙ্ক, 3টে অঙ্ক দেওয়া আছে। যদি, আচ্ছা আমি তুলে নেই, প্রথমে ক নাম্বার বলছে কত 7 ভাগের 6, তারপর হচ্ছে কত খ নাম্বার 2 সমস্ত 6 ভাগের 5, আর গ নম্বর হচ্ছে 7 সমস্ত 13 ভাগের 9। এই 3টি প্রশ্ন দেওয়া আছে 14 নম্বরে, এবং আমাদের বলছে এই ভগ্নাংশগুলোর বর্গমূল বের করতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, এখানে একটু পার্থক্য আছে। এখানে যখন কোনো ভগ্নাংশের কে তোমাকে বলে দিবে যে বর্গমূল বের করো 3 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত, দশমিকের কথা উল্লেখ করবে, তখন কিন্তু তোমাকে ওই একটা নিয়মে মানতে হবে, এবং তোমাকে কি করতে হবে, সর্বশেষ ভাগ করতে হবে। একটু খেয়াল করে দেখো, আমরা ঠিক আগের যে অঙ্কটা, আমরা যখন 13 নং প্রশ্নগুলো আলোচনা করছিলাম বা সমাধান করছি, তখন কিন্তু আমরা রেজাল্টটা কিন্তু ভগ্নাংশ আকারে রেখেছিলাম। ঠিক আছে কিনা? হ্যাঁ, কিন্তু এখন যে আমাদের বলছে দশমিক স্থানে রাখতে হবে, তাহলে কিন্তু ভগ্নাংশ আকারে রাখা যাবে না। আমরা বর্গমূল বের করে তারপর ওই বর্গমূলগুলোকে আবার কি করতে হবে, ভাগ করে দশমিকে প্রকাশ করতে হবে। বুঝতে পেরেছি আমরা? তাহলে সবগুলো কাজ কিন্তু আমরা ক্যালকুলেটরে করব, টেনশন করার কিছু নাই। কিন্তু এখানে একটা নিয়ম আছে, আমরা নিয়মটা মনে রাখবো। এখন আমরা যদি ক নাম্বারটাকে আনসার করি, তা আমরা ঠিক আগের মতোই আমরা কি লিখবো, 7 ভাগের 6 এর বর্গমূল, এবং আমরা রুট চিহ্নটা দিয়ে বা বর্গমূল চিহ্নটা দিয়ে আমাদের যে সংখ্যাটা তাকে লিখে দেব। এখন একটু খেয়াল করে দেখো, তোমরা যদি এই 6কে রুট করো, মানে আলাদাভাবে যদি রুট করি আমরা, তাহলে 6-এর জন্য দশমিক চলে আসবে, এবং 7-এর ক্ষেত্রেও কি আসবে, দশমিক আসবে। একটু ক্যালকুলেটর ট্রাই করে দেখো যে রুট 7 অথবা 7 রুট কত হয়, দশমিক সংখ্যা আসে। কিন্তু আমি কিন্তু এই কথাটাই বলতে চাইছিলাম আগের অঙ্কটাই। তাহলে আমি এখন যেহেতু এখানে অঙ্কটা আসছে, আমরা এখন বলাটা সমীচীন হবে। যদি নিচের সংখ্যাটাকে রুট করলে বর্গমূল যদি দশমিক আসে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, তখন আমাদের একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। তা হচ্ছে কি, এই সংখ্যাটাকে দশমিক আনা যাবে না, তাকে পূর্ণবর্গ সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। তার বর্গমূলটা যাতে পূর্ণবর্গ সংখ্যা আসে। তাই পূর্ণবর্গ সংখ্যা আনার জন্য কি করতে হবে, তোমরা প্রথম ট্রাই করে দেখবা পূর্ণবর্গ সংখ্যা আসে কিনা। না আসলে তখন এই পদ্ধতি অবলম্বন করবা, নিচে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি দ্বারা কি করবা, উপরে নিচে গুণ করে দিবা। বুঝতে পেরেছি কিনা? আমরা প্রথমে দেখব যে আমাদের নিচের সংখ্যাটি বা হরকে রুট করলে বা বর্গমূল করলে বর্গমূলটা পূর্ণ সংখ্যা আসে কিনা, রেজাল্টটা। যদি পূর্ণ সংখ্যা না আসে, দশমিক সংখ্যা আসে, তখন আমরা যে কাজটি করব তা হচ্ছে কি, নিচে যে হরটি আছে বা সংখ্যাটি আছে, ওই সংখ্যাটি দ্বারাই উপরে এবং নিচে কি করে দেব, গুণ করে দেব। প্রথমে সংখ্যা দুটো লিখবো, তারপর উপর নিচে কি করে দেব, গুণ করে দেব। বুঝতে পেরেছি? এখন দেখো, আমরা কি জানি, একই রকম সংখ্যা দুটো গুণ করলে কি হয়, পূর্ণবর্গ হয়। আর পূর্ণবর্গের উপর যদি রুট হয়, তাহলে কি হয়, একটা জোড়া একটা লিখতে হয়, মনে আছে কিনা? অথবা যদি আমরা এইভাবে লিখি, দেখো এই যে এখানে 49 হবে, আর এখানে কত হবে, 42 হবে। এখন যদি তুমি আলাদাভাবে লেখো, আলাদা লিখলাম, তারপর এখানে হবে 7, ঠিক আছে। আর এখানে যদি 42কে তুমি রুট করো, তো 42কে রুট করলে কত আসে আমরা দেখি, আসে কত, 6.487, 6.487
4 8 7 এটা আসে। 4 8 0 7, সরি 0 7, এটা হচ্ছে বিষয়টা আমাদের। আমরা 42কে রুট করলে এটা আসে, আর 49কে রুট করলে কত আসে? 7 আসে। এখন আমরা কি করব? এই সংখ্যাটিকে ভাগ করে ফেলবো। নর্মাল যেভাবে ভাগ করা হয় ক্যালকুলেটর করব, হাতে কলমে করার প্রয়োজন নাই। আমরা উপরের সংখ্যাটিকে লিখবো 6.4807 ভাগ কত? 7। কত আসে? 0.925। যেহেতু 3 দশমিক বলছে আমরা 3 দশমিক রাখবো। 0.925, 925। তাহলে কয় দশমিক এখানে? 3 দশমিক। এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছি আমরা? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে আমরা এই নিয়মে আমরা বর্গমূল বের করতে পারি। আচ্ছা, এখন আমরা দেখি সর্বশেষ অঙ্কটা। দ্বিতীয় দুইটি দেখলে আমাদের ধারণাটা আরো ক্লিয়ার হবে। তো সর্বশেষটা হচ্ছে কত? 7 সমস্ত 13 ভাগের 9। 7 সমস্ত 13 ভাগের 9। আমরা এখানে লিখবো 7 সমস্ত 13 ভাগের 9। তো প্রথম কাজ কি করা? সমস্ত ভেঙে লেখা। আমরা সমস্ত ভেঙে লিখবো। তাহলে এই দুইটা গুণ করব। 7 এবং 13 যদি গুণ করি আমরা, তাহলে কত হবে? একটু দেখি আমরা। 7 গুণ 13 কত আসে? 91। 91 সাথে যদি আমরা 9 যোগ করি কত? 100। তাহলে আমরা এখানে 100 লিখলাম, আর নিচে কত? 13। ঠিক একটু আগেই কিন্তু আমি এটা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতেছো। এখন আমরা কি করব? 13কে তো আমরা 13 তো পূর্ণবর্গ সংখ্যা না। আমরা যেহেতু পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা 20 পর্যন্ত মনে রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি 13 পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে কি করতে হবে? তাহলে আমরা 13 দ্বারা উপর এবং নিচে গুণ করব। আগে যা আছে তাকে লিখবো। এই যে লিখলাম, গুণ চিহ্ন দিয়ে 13 উপর নিচেও গুণ করব, উপরেও গুণ করব। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা আলাদাভাবে তাদেরকে প্রকাশ করে ফেলি। তো 13 সাথে 100 গুণ করলে হয় 1300, আর 13 গুণ করলে হয় কত? 169। এখন 100কে এই 169কে যদি তুমি রুট করো, তাহলে আসবে কত? 13। আর 1300কে যদি তুমি বর্গ করো, তাহলে আসে কত? 36.055। 36.055। এই বুঝতে পেরেছি আমরা? এরপর কি করা? ভাগ করে ফেলা। এখন আমরা ভাগ করে ফেলবো। 36.0555 ভাগ কত? 13। 2.773। 2.773। এবং এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর আমাদের বলছে 3 দশমিক পর্যন্ত প্রকাশ করার জন্য। এই দেখো 3 দশমিক। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই হলো আমাদের এই 11, 12, 13 এবং 14 নং প্রশ্নের সমাধান করার কৌশল। আমি আশা করি আমার শিক্ষার্থীরা যে মনোযোগ সহকারে আমরা ভিডিওটি দেখেছি, আলোচনাগুলো শুনেছি। তাহলে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে এই 11, 12, 13, 14 নং প্রশ্নের তোমরা নিজেরাই পারবা। যে সকল শিক্ষার্থীরা একটু জটিল লাগতেছে আজকের আলোচনাটা, তোমরা আলোচনাটা আবার দেখো, 1-2 বার দেখো। শুধু আজকের আলোচনা না, যে কোনো আলোচনা, যে কোনো ভিডিওর ক্ষেত্রে যদি কোনো একটি কথা বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি কয়েকবার দেখো, আমি আশা করি তোমাদের এই সমস্যা আর থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তোমরা এই নিয়মে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো করে ফেলো। আর পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ এই 15 থেকে এই বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমি কয়েক ধাপে, যদি পারি 1 ধাপে, আর না পারলে কয়েক ধাপে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ।